শুভ সন্ধ্যা। আমি বল্লী বেঙ্গলি থেকে সন্দীপ বলছি। আজকে আমাদের বুক ক্লাবের যে আড্ডাটা, শতদল মিত্রের লেখা শালগাছ অথবা একটি অলৌকিক উপাখ্যান, এই লেখাটা নিয়ে আমি এটা সমিতাদি তবে সাজেস্ট করেছেন। আমি প্রথমে যেটা বলবো যে আমার বেশ কষ্ট হয়েছে পড়তে। ঠিক আছে, লেখার স্টাইলটা। তা আমার মনে হয়েছে আমি সত্যি করে শতদল মিত্রের লেখা পড়িনি। কিছু লেখক আছেন যারা বলে না, লেখকদের লেখক কমল কুমার মজুমদার, অদ্বৈত মল্লবর্মণ, তারা যত না পাঠকদের জন্য লেখেন, লেখকদের জন্য বেশি লেখেন। তো আমি জানি না, শতদল মিত্রের সমিতি ভালো বলতে পারবেন। তো কারণ লেখাটা নিয়ে আলোচনা অনেক হতে পারে, আলোচনার অনেক বিষয়বস্তু আছে, কিন্তু পড়তে আমার খুব কষ্ট হয়েছে, কারণ ওই যে ডায়ালেক্টগুলো যেভাবে লেখা, সেটা আমার কষ্ট হয়েছে। আমি সেজন্য শুনতে চাই সবার কাছে। এবং সংহিতা যেটা বলছিল যে ইংলিশ ট্রান্সলেশনটা পড়তে ভালো লেগেছে, কিন্তু সেখানেও আমার প্রশ্ন আছে তাহলে, কারণ এই লেখার একটা স্টাইল আছে, সেটা কিন্তু তুমি মিস করবে সেক্ষেত্রে, আমার মনে হয়েছে। তো আমি প্রথমে সমিতাদিকে বলবো, কেন আপনার মনে হয়েছে এটা নিয়ে এটা পড়া উচিত বা পড়লে ভালো লাগবে, বা আপনার কেমন লেগেছে? আম, আমি এইটুকু বলে আমার একটু তোমাদের কাছ থেকে শোনার ইচ্ছে ছিল যে কেন অসুবিধাটা হচ্ছে, কিন্তু যাই হোক সেটা না হয় একটু পরে করছি। হুম। আমার নিজের গল্পটা ভীষণ ভাল লেগেছে বলে আমি নিজে গল্পটা ট্রান্সলেটও করেছি। হুম। সুতরাং মানে ছাপ বেরিয়ে গেছে বইয়ে অলরেডি। হুম। কিন্তু আম, আমার নিজের মনে হচ্ছে গল্পটা অসাধারণ ভালো লেখা। আম, আর শতদল মিত্রকে আমি দেখেছি, মানে চিনি, মোটামুটি এই লেখার খাতিরেই চিনি। হুম। ওনার আমার নিজের মধ্যে ইদানিংকালে যারা লিখছেন তাদের মধ্যে উনি পুরো ভাগে আছেন, মানে একেবারে হুম। সারির লেখক। আহ, হয়তো দেখতে গেলে আহ, পুরোনো দিনের লেখক সুনীল শক্তি ওদের সঙ্গেই পাত পেড়ে দিতে হয়। আচ্ছা। সেই হিসেবে জানি না। আই এম সরি। না, আপনি আপনি বলুন। আচ্ছা, উৎপল হয়তো এখানে কিছু বলছিল না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর বলুন। যেটা আমার খুবই মনে হয়েছে যে মানে ওর লেখা অন্য রকমের। হুম। 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 অন্য রকমের তো বটেই, সেই জন্যই আমার আরো মনে হয়েছে যে আম, নতুন ধরনের কি ধরনের লেখা হচ্ছে এখন কলকাতাতে বা বাংলাদেশে, সেটার একটা আম, স্বাদ গ্রহণ করা যায় ওনার লেখার হুম। হুম। ভিতর হুম। দিয়ে। আহ, আর যেটা ওর লেখার মধ্যে আমি বেশি দেখেছি, উনি আমি যত জানি, আমি জিজ্ঞেস করেছিলাম ওকে, উনি আহ, বড় হয়েছেন বোধহয় পুরুলিয়া বা ওই ধরনের কোনো গ্রামের দিকে, বা ঠিক, আমার ঠিক বলছি, আমি হয়তো ভুলই বলছি, কিন্তু গ্রামের দিকে বড় হুম। হয়েছে। হুম। 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 এবং আহ, প্রচুর আদিবাসী সমাজের সঙ্গে মিশেছেন। হুম। 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 তাদের যে যে শব্দগুলো একটা জিনিস আমার নিজেকেও, কিন্তু আমি কষ্ট করে বইটা পড়েছি, হুম, সেটাই বলছি। গল্পটা পড়েছি, গল্প যখন ট্রান্সলেট করছি সেই শব্দগুলোকে আনতে হলে আমাকে যথেষ্ট রিসার্চ করতে হয়েছে। আমি হুম। ওনাকে বললাম যে আপনার গল্পটা আম, অনুবাদ করতে আমার সবচেয়ে বেশি সময় লেগেছে, কারণ আমি গল্পের যে শব্দগুলো সেগুলো তো সহজলভ্য নয় আমাদের কাছে। হুম। 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 আর আমি অলচিকি জানি না। অলচিকি হচ্ছে যেটা এর সাঁওতালদের ভাষা। আচ্ছা। অলচিকিটা আমি জানি না, সুতরাং দু একটা শব্দ ছাড়া আমার পক্ষে বোঝা মুশকিল ছিল, সুতরাং আমাকে খানিকটা গবেষণা করে বের করতে হয়েছে এই শব্দটার মানে কি, ওটার মানে কি, হুম। তারপরে সে কোন কনটেক্সটে কিভাবে লিখছেন, কেন করছেন। আমার নিজের আরেকটা মনে হয়েছে যে শুধু আম, প্রথমত তো একটা আম, সমাজের একটা অংশ যাদের আমরা দেখি না চোখে, যাদের আমরা চিন্তা করি না, তাদের কথা উনি অপূর্ব করে লিখেছেন, তাদের ভেতর হুম। থেকে মনে হয়েছে লিখেছে। আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, আমি জানি না বাংলার রাজনৈতিক পরিস্থিতির সাথে কতটা এটা এটা কিন্তু উনি লিখেছেন যখন বাম জমানার সময়।
আহ, সুতরাং ওনার আহ, গল্পে বাম জামানাতে কি ঘটছিল তার সাথে একটা চমৎকার মেলবন্ধন কিছুটা ছাপ তো আছে, হ্যাঁ। ঠিক। কিছুটা না, যথেষ্ট যথেষ্ট ছাপ আছে, রাইট। কি হচ্ছিল। হ্যাঁ। তারপর যে ওই যে শেষে যে একটা একটা মানে বোম ন- রাখার কথা হয়েছে হুম গাড়ি হুম এখানে হলো, হুম হুম ওগুলো তো সব ঘটেছে, মানে অ্যাকচুয়াল ঘটনা ওগুলো। হুম 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 সুতরাং সেই হিসেবে আমার মনে হচ্ছে উনি এত সুন্দর করে ওটাকে বুনেছেন নিজের গল্পের ভেতরে, যেগুলো সত্যি ঘটেছে, তারপরে কি ঘটছে, আর যেটাকে উনি এনেছেন আমার নিজের মতে সেটা খুব চমৎকার করে, সাঁওতালদের লোকগাথা। হুম 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 লোকগাথাটাকে উনি চমৎকারভাবে, মানে একদিক থেকে রাজনৈতিক পরিস্থিতিতে কি হচ্ছে, একদিক থেকে ওদের বঞ্চনা, আরেক দিক থেকে ওদের লোকগাথা, হুম এগুলো হুম হুম হুম। চমৎকারভাবে গেঁথেছেন। এখানে, হুম। সরি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বলছি, এখানে আহ, শাল গাছটার সিগনিফিকেন্সটা কি? বস্তুত শাল গাছ ওই এরিয়াতে শাল গাছ প্রচুর, যেখানের কথা বলছেন সেটা শাল গাছ। আর হুম। শাল গাছটা আম, আমি আপনি যদি এতে তুমি করে বলি, হ্যাঁ হ্যাঁ, সবাই আমি একদম। ছোট হুম, সব। হুম, আম, তুমি যদি আদিবাসী সমাজের দিকে যাও, হুম, সিউড়ি, পুরুলিয়ার কিছু জায়গায়, হুম, শাল পাতা ওদের কাছে একটা বিরাট মহার্ঘ জিনিস। ওই শাল পাতাগুলো তুলে তুমি দেখবে শান্তিনিকেতনের দিকে গেলেও হুম, শালবনে ভর্তি। আর ওই হুম, শালবনের ভেতর থেকে ওরা পাতা তুলে ওই পাতাগুলোকে সব বেঁধে থালা করে ওরা বিক্রি করে, বা হুম, ওই থালায় খাচ্ছে, বা ওই শাল পাতা দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করছে। সুতরাং শাল পাতাটা বা শাল গাছটা ওদের কাছে খুব জরুরি গাছ একটা, হুম, 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 কারণ ওদের জীবিকা তার হুম, মধ্যে হুম, জড়িয়ে হুম, গেছে। এবং তুমি যদি যাও, তুমি যদি দুটো, আমি অন্তত দেখেছি দুটো জিনিসে আহ, ওখানে আমি শান্তিনিকেতনে প্রচুর সময় কাটাই। হুম, হুম, সাধারণভাবে খাওয়া হয়, এক হচ্ছে পদ্ম পাতায় দেয় হুম, হুম। অথবা শাল পাতায় দেয় খেতে। তো সেটা আমার অ্যাকচুয়ালি শাল পাতাটা বেশি সুন্দর লাগে। পদ্ম পাতাটা আমি একটু ঘাবড়ে যাই দেখতে। আচ্ছা কিন্তু পদ্ম পাতায় দেয় অথবা শাল পাতায় দেয়। আর শাল পাতাটা কিন্তু ওরা তোলে, তুমি দেখবে আচ্ছা। যে শাল গাছের শাল বনের তলাটা না পরিষ্কার থাকে, কারণ ওই পাতাগুলো ওরা তুলে নিচ্ছে, সেগুলোকে সেলাই করছে, সেগুলোকে হুম। কাঠি দিয়ে আটকাচ্ছে, সেগুলোকে পাতা থালা হিসেবে রাইট 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 তো শাল গাছের একটা খুব মর্ম আছে, রাইট। তো মানে আছে। আর অলৌকিক কথাটা তো শেষে বুঝতে বুঝতে ওদের লোকগাথা যেটা হুম হুম সেটার হুম হুম সাথে মিলে হুম হুম। গেছে। আমি আমি এবারে আহ, বাকি যারা পড়েছে তাদের থেকে একটু শুনতে চাই, যেটা আপনিও শুনতে হুম, চাইছেন, রাইট? আমার একটা প্রশ্ন আছে, পরে বলছি বা পরে জিজ্ঞেস করছি, কিন্তু আর কেউ যারা পড়েছেন তারা কিছু যদি বলেন। হ্যাঁ, আমি হুম, বলতে চাই। তো হ্যাঁ। আম, আমি প্রথমে চেষ্টা করলাম, আমার এই উইকেন্ডটা আমাদের ভেরি বিজি উইকেন্ড, উই হ্যাভ অল আর ফ্যামিলি ওভার হিয়ার, বিয়ে হচ্ছে এই হচ্ছে, তো যাই হোক, তো আমি প্রথমে ভাবলাম ঠিক আছে আমি অডিওটা পড়িনি। অডিওটা হাফ ওয়ে থ্রু আই কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। হ্যাঁ, নাথিং টু ডু উইথ অদিত ইজ রিডিং, কিন্তু আমি হুম, জাস্ট বুঝতে পারছিলাম না। তো আমি হুম, বললাম, ঠিক আছে, তখন আমার ফোন লোড করছিল, তো আমার সিস্টার ইন লকে বললাম, দেখি তোমার ইয়ে পিডিএফ দাও আমাকে, তোমার ফোন লোড করছে। তো পিডিএফটা পড়লাম, সেটাও বুঝতে পারছি না, তো মহা মুশকিল হলো। তারপরে আমি জানি যে সমিতা দি ওটাকে ট্রান্সলেট আচ্ছা। করেছিলাম না, ঠিক আছে, লেট মি ডু দ্যাট, বিকজ অ্যাট লিস্ট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, রাইট? তারপরে পড়ে তখন ওটা পড়লাম, তারপরে তুমি নিচে একটা, সমিতা দি তুমি একটা ইয়ে দিয়েছিলে অ্যাবাউট দ্য ট্রান্সলেশন, যে আমি এটা রিয়াকশন যে ফুললি করতে পারি, হ্যাঁ। So I read that, and that got me interested, যে let me go back, and it is not historical fiction, but it has little touches of history in there, and a lot of shal gach, there is a piece of that I thought was important, যে শাল গাছ পরে আমি এটা চিন্তা করেছিলাম যে কেন শাল গাছ পড়লো তখন। and I looked, what does the shal gach, that tree itself, represent? And one of the biggest things I found, and I'm reading it out, এটা বলছে যে holds immense cultural, religious, আমি এগুলো সব বের করে রেখেছি, and আচ্ছা। medicinal significance in South Asia. It's revered in Hinduism and Buddhism as a sacred tree associated with strength
enlightenment and the life of Buddha. The বুদ্ধার যখন নাকি জন্ম হয়, Queen Maya, when she gave birth to Buddha while holding a branch of this tree, and Buddha later passed into nirvana between two shal গাছের আর কি. So it represents strength, wisdom, spiritual awakening. So probably the resilience of the Chautal people has something, মানে ওইটা শাল গাছ নাম দিয়েছে. The আরেকটা বলছে cultural and social importance. The shal tree is central to many tribal communities in India, often এটা শুনতে considered the house of the tribal goddess. It is used in religious rituals and festivities. এইটা পড়েছিলাম, so it's probably important in the community, the Shautal community. তারপরে, so that got me interested in the history of the Shautal people, and তারপরে যে রিভোল্ট হয়েছিল, ওদের জমি নিয়ে নিচ্ছিল, the Permanent Settlement Act, মানে 1793. তারপরে there was an uprising 1855 to 56. তারপরে বললাম যে না, এই সময়, যে সময়টা বইটা লেখা, that was probably later 1920s 30s, when Shautals again rose up against tax increases and rent payments, with leaders like Jitu Sardar organizing campaigns against landlord exploitation under the influence of Gandhian ideology. মানে এইসব অনেক কিছু হয়েছিল. So there is a big historical shade in this story, which is, তখন I got, okay, this is what it means. হ্যাঁ, কিন্তু প্রথমে ওটা শুনে বা অ্যাকচুয়াল পিডিএফটা পড়ে আমার অতটা বুঝতেও পারিনি, and it wasn't সেটা making meaning to me. So thanks to Shomita Di, I understood. I went back হ্যাঁ, to ওইখানে আমার পরে থ্যাংক ইউ সঙ্গীতা। আমার প্রশ্নটা ওইখানে রিলেটেড, যে আমারও ঠিক একই, আমি ইংলিশটা পড়িনি, ঠিক আছে। আমার কিন্তু এটাই হয়েছে, আমার লেখাটা যে খারাপ লেগেছে আমি বলবো না, কিন্তু আমার পড়তে খুব সময় লেগেছে এবং আমার পড়তে কষ্ট হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ, সেই জন্য আমি ইংলিশটা পড়বো। এটা জানতে চাই যে কিউরিওসিটি, যে এই যে আহ, আহ, এই যে বাংলাতে যেটা আনতে চেয়েছে ওই সাঁওতালি ডায়ালেক্ট দিয়ে বা ওই করে, যেটা আমাদের কষ্ট হচ্ছে, তো ইংলিশে কি সেম, মানে একদম ঠিক ওটাই ধরা আছে কিনা, মানে আমি না সঙ্গীতা দিয়ে ডোন্ট ডোন্ট মাইন্ড, আমি ওটা জানতে চাইছি, মানে না আমি না পড়বো। অ্যাবসলিউটলি মাইন্ড করার তো কোনো প্রশ্নই না। হ্যাঁ, কারণ এটা ইনফ্যাক্ট আমি সেটা স্বীকারও করেছি যে ওই হ্যাঁ, নুয়েন্সগুলো আনা তো সম্ভব নয়, কারণ আমাকে তো ইংলিশে লিখতে হচ্ছে। রাইট, উম, সুতরাং সেই আমি চেষ্টা করেছি আহ, যে ওটা হাই বেঙ্গলি না, কারণ ওরা তো যেভাবে কথা বলছে সেটা তো হাই বেঙ্গলি না, হ্যাঁ, বাংলা হ্যাঁ, নয়। সুতরাং সেই হিসেবে আমি চেষ্টা করেছি সেটাকে মাটির কাছাকাছি রাখতে। কারেক্ট, এটাই প্রশ্ন হ্যাঁ, আমার। হ্যাঁ, কিন্তু অবশ্যই অলচিকি ধরার মতো ক্ষমতা আমার নেই। হুম, আহ, আর ওটা বোধহয় জানি না কারোর থাকবে কি না, রাইট, কারণ ওই অলচিকি ভাষা তো একটা অন্য ভাষা, সেখান থেকে তো কারেক্ট, আমি অনুবাদ করছি, সেখান থেকে আমি নিয়ে আসছি ইংরেজিতে যাতে অন্যরা পড়তে পড়তে পারে, পারে, ঠিক ঠিক। জানে না। বুঝতে পারে, আমরা বুঝতে পেরেছি তোমারটা পড়ে, at least হ্যাঁ, I did. হ্যাঁ, হ্যাঁ, কারণ ওটা, it was রাইট, really hard for me to comprehend. সত্যি কথা বলতে কি ওনার লেখা কিন্তু মানে প্রত্যেকটা লেখা, এরপরে আরেকটা বই আমি খুব ভালোবেসে আরেকটা বই পড়লাম, খননডিহি বলে একটি ছোট্ট আচ্ছা, পাতলা উপন্যাস। ওটা পড়তে আমি খুব এমনিতে তাড়াতাড়ি পড়ি, কিন্তু ওই খননডিহি পড়তে আমার 3 সপ্তাহ লেগেছে। ওই মানে জন্যই বললাম না, উনি religiously হচ্ছে পড়ে, লেখকদের লেখক। কিন্তু লেখা অতীশ, তুমি মানে কিছু বলবে? অপূর্ব। অনেক কিছুই Please, মাথায় আছে। হুম। হ্যাঁ, উনি বলছিলেন, শেষ করুন উনি। সরি। না না আমি বলছি যে আমার শতদল মিত্রের লেখা খুব, এবারেও কি একটা আমাকে লিখলো, আজকেই লিখলাম, বলেছিলাম যে আজকে আপনার বই গল্পটা নিয়ে কথা হবে, তো আপনি এত একটা সময় যে আপনাকে বলতে পারতাম আমি আসতে, তাই তো, কিন্তু খুব ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি আর সময়টা তো রাইট, রাইট, আর উনি উনি আহ, আর কি পুরস্কার পাচ্ছেন আমাকে বললেন, আমি দেখতে দেখতে আচ্ছা, সুতরাং মানে
লেখক হিসেবে এখন ধীরে ধীরে পরিচিতিটা বাড়ছে। বাহ, right. খুবই প্রচার বিমুখ, খুব হুম, শান্তশিষ্ট মানুষটি, ভারী চমৎকার মানুষ, কিন্তু লেখাটা মানে বেশ খেটে পড়তে হয়। হ্যাঁ সেটাই বলতে চাইছি আমি। Right. রাইট, হ্যাঁ। আতিশ বলো। আম, আচ্ছা, আমি একটু তার আগে বলে নি, আমার কতগুলো অনেকগুলো আমার প্রতিক্রিয়া হয়েছে, তার আগে একটু বলে নি, হয়তো একটু ছোট মুখে বড় কথা হয়ে যেতে পারে। আমার যদি ঠিকঠাক জানা থাকে, ভাষাটা সাঁওতাল, কিন্তু অলচিকি যেটা, সেটা হচ্ছে লিপি। তাদের যে লিপিটা, সেটার নাম অলচিকি, যদি আমার ঠিকঠাক জানা থাকে। আমি মেবি রং। এটা মোটামুটি ভাবে ওরা কিন্তু সবটাকেই অলচিকি বলে। অলচিকি বলে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি সাঁওতাল ভাষা, সাঁওতাল আচ্ছা লিপি, কারণ আচ্ছা আচ্ছা অলচিকিটা তো মৌখিক ভাষাই ছিল, মানে আচ্ছা ভাষাটা আচ্ছা আচ্ছা মৌখিক ছিল। আচ্ছা, ঠিক আছে। ওটাকে তো আচ্ছা অলচিকি তৈরি করেছে একজন সাহেবের নামও, কোন সাহেব এসে আচ্ছা আচ্ছা সেটাকে আচ্ছা, করে। ওকে ওকে, আমার জানা ছিল না। আচ্ছা, এইবারে বলি, বইটা যখন আমি, গল্পটা যখন আমি প্রথম পড়লাম, তখন মনে হলো গল্পটা কেন সব লোকে এত ভালো বলছে, আমি সেরকম প্রথমটা বুঝতে পারছিলাম না যে কেন এত ভালো লাগার কথা। আচ্ছা, এইবারে বলি, তারপরে আমি গল্পটা নিয়ে ভাবছি, আবার একবার শুনলাম, জাবর কাটছি, এরম করতে করতে আমার মনে হলো যে হ্যাঁ, এই গল্পটা তো সত্যিই একটা অসাধারণ গল্প। যখন সন্দীপের সঙ্গে কথা বললাম, তখন আমি ভিন্ন মত পোষণ করেছিলাম, এখন আমি ভিন্ন মত পোষণ করছি। তার আগে আর একটা কথা বলি, খুব এই যে এই গল্পটা পড়ার প্রসঙ্গে অনেক কথা হলো যে পড়া যাচ্ছে না, পড়তে কষ্ট হচ্ছে, ট্রান্সলেশনে, লস্ট ইন ট্রান্সলেশন হলো কিনা সে প্রশ্ন উঠলো। তবে যে কারণে লেখক এই গল্পের মধ্যে সাঁওতালি ভাষাটা দিয়েছেন, তার একটা উপমা তার একটা অন্য একটা ব্যাখ্যা দিচ্ছি। ধরুন, যে গানটা অত্যন্ত পপুলার, লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, ওরকম করে আছে, তারপরে বলছি এক্কেবারে মানাইছে না রে, ওই যে সাঁওতালি ভাষার যে ভোকালটা, সেটাকে নিয়ে এসে গানটা যেটা করা হলো, সেই গানটা হয়তো ওই কারণেই পপুলার হয়েছে এবং শ্রুতিমধুর হয়েছে, কারণ ওই ওর মধ্যে দিয়ে একটা সাঁওতালি গন্ধ পাই। হ্যাঁ, তো এখন সাঁওতালিদের নিয়ে গল্প লিখছেন, এবং তখন উনি সাঁওতালি ভাষাগুলোকে ব্যবহার করেছেন, এবং সেটা না করলে গল্পটা হয়তো আমাদের পড়তে কষ্ট হচ্ছে, আমি মানছি, অনেক লাহোর বলছে এবং অনেক শব্দ আছে, অসুবিধা হচ্ছে, কিন্তু হয়তো সেটার জন্যই গল্পটা আরো জীবন্ত হয়েছে, সেটা আমার মনে হচ্ছে। একটু কষ্ট করে পড়লে তারপরে হয়তো ওটা মনে হবে। আচ্ছা, এইবার যে কথাগুলো আসলে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে এর মধ্য দিয়ে উনি অনেক কিছু এনেছেন। প্রশ্ন করেছেন, আচ্ছা ভারতীয় কে, ভারতীয় কারা, এই প্রশ্নটা উনি করেছেন। ভারত যখন স্বাধীন হচ্ছে, তখন নাম দিচ্ছে জহর। হ্যাঁ, কিন্তু মানে জহর, তারপরে আবার একটা প্রশ্ন করছি, আচ্ছা এই যে পুরো জমিটা, শালবনটা নিয়ে নিল একটা কোম্পানি, আচ্ছা আমরা দুটো গাছ কাটলে আমাদের ধরে নিয়ে চলে যায়, আমরা নাকি মানে কি বলে, ধ্বংস করছি, জঙ্গল ধ্বংস করছি। আচ্ছা, ওরা তো পুরো বাগানটাই কেটে নিল, নিয়ে নিল, এবারে ওখানে ইয়ে করবে বলে। তো এরকম অনেক প্রশ্ন তুলেছেন, সেগুলো আস্তে আস্তে আসতে পারি, কিন্তু সবচেয়ে যেটা আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে যে বাম আমল বলে নয়, ইন জেনারেল মনে হয়েছে উনি নাম রাখলেন জহর, কিন্তু কংগ্রেসের থেকে প্রতারিত হলেন বা রাজনীতির থেকে প্রতারিত হলেন সেই সাঁওতালরা, সাঁওতালরা। এদিকে এইদিকে বাম রাজনীতিতে তাদের জন্য আন্দোলন, মানে তাদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন এত দিন ধরে হলো, কিন্তু তারা সেই সেই তিমিরেই রয়ে গেল। হুম। তো এইভাবে রাজনীতির যে একটা নগ্ন চেহারা, সেটা যেন এর মধ্য দিয়ে ক্রমশ উনি ওটাকে ফুটিয়ে তুলেছেন গল্পটার মধ্য দিয়ে, আমার মনে হয়েছে। যদিও লাস্টের দিকে ওই অলৌকিক গাথা এনেছেন, তার মধ্যে আশ্রয় খুঁজেছেন, সবই মানছি, কিন্তু আমার যেটা সবচেয়ে খারাপ লাগে, যে রাজনীতিটাতে আসলে রাজনৈতিক স্বার্থ সিদ্ধিটা, সে যে দলই হোক, সেটাই এত বড়, যে যারা একদম নিচে, যেমন ওখানে দেখুন, ওখানে আরেকটা জিনিসও দেখিয়েছে কিন্তু, হুইচ আই লাইক, যখন ওর ছেলে বা নাতি, ভুলে গেলাম, যে আন্দোলন করতে যাচ্ছে, তখন বলছে না 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 না, ওদের সঙ্গে লড়তে যাস না, ওদের কাছে আমরা কাজ করি, ওরা আমাদের দেবতা, ওদের কাছে আমরা খাই, পড়ি, ওদের জন্য জামা পাই,
কাজে ওদের সঙ্গে ঝামেলা করিস না, এটা আমাদের জন্য ঠিক হবে না, এরকম ধরনের অনেক কথা বলছে। একেবারে অন্য প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমার এটার সঙ্গে কানেক্ট করছি, আমি ঘটনাটা বলে নিই। আমি ছোট বাড়িতে ওই যে বলে বিজয়া দশমীর দিন আমার বাড়িতে যারা যে মহিলা কাজ করেন আর কি, পরিচারিকা, তারা আসতো আর কি, ছেলে মেয়ে স্বামী সব পুত্র নিয়ে আসতো। বাবা বলল, বসো বসো বসো, আমাদের যে সোফার একটা এল শেপ ছিল, সোফার বসো। কিছুতেই বসানো গেল না, সেই মিষ্টি খেলো মাটিতে বসে। বাম আন্দোলন এই কথাটা তাদের কিন্তু ঢুকিয়েছিল যে তোমরাও মানুষ, তোমাদেরও দাবি আছে, তোমাদের অধিকার আছে, তোমরা হয়তো ছোট কাজ, কোনো কাজ ছোট নয়, তোমরা যে কাজ দেখো চুরি করে খাচ্ছ না, তোমরা কাজ করে খাচ্ছ, তোমার নিজের স্বাধিকার আছে, এইগুলো এনেছিল। কিন্তু তারাও সেই জিনিসটা করেছে কি, আলটিমেটলি দেখা গেল তারাও মুখে হয়তো বলেছে এনেছে, অনেক অধিকার এনেছে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু তাদের কাছেও প্রতারিত হয়েছে। তাদের তো আজকে যদি জঙ্গলমহলে যাই, আমরা বলতে পারি মাওবাদী, কিন্তু আজকে যদি জঙ্গলমহলে যাই, সারা পৃথিবীতে যেরকম এই রেয়ার আর্থ মিনারেল নিয়ে যুদ্ধ চলছে, ঠিক একই রকম ওইখানে জঙ্গলে কয়লা, ওইখানে কি আছে, এই সমস্ত উত্তোলন করার জন্য সেই সমস্ত কোম্পানিগুলো তাদের জমি এখনো হচ্ছে যে কি কহর কি কি দিহি না কি একটা আছে, সেটা নিয়ে খুব ইদানিং হচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে যে, আমি পরে আবার অন্যান্য প্রসঙ্গে আসবো, কারণ অনেকেই বলতে সুযোগ দিতে হবে, কিন্তু আমার যত জাবর কাটছি এই গল্পটা নিয়ে, তত যেন আমি রসটাকে খুঁজে 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 পাচ্ছি, এবং মনে হচ্ছে সত্যি তো অসম্ভব শুধু অনেক কোশ্চেন, অনেক প্রশ্ন আমাদের কাছে উনি তুলে ধরেছেন। এবারে কথা প্রসঙ্গে যখন যেটা মনে হয় আবার বলবো। যাই হোক, আপাতত এই। থ্যাংক ইউ, খুব ভালো বলেছো। আহ, অতীশের ইয়েতে, হ্যাঁ, সমিতাদি বা কেউ কিছু বলবেন কিনা? না, অতীশ যেটা বললেন, আমার হুম, সেটা মানে সত্যিকার একটা গভীর প্রশ্ন, যে ভারত মানে কে, নেশন কে, তুমি কে? আর আলটিমেটলি বলছে আমরা দুবেলা ভাত খেতে, মানে দুবেলা ভাত পাবো, এটাই হচ্ছে ওদের কাছে সবচেয়ে বড়, মানে দেশ হুম, স্বাধীন হওয়ার সাথে আমি দুবেলা ভাত পাবো, সেটা একটা আশ্চর্য ব্যাপার। মানে হুম। কতটা বঞ্চনারটা দেখিয়েছেন, যে এটাই নর্ম হয়ে গেছে, ওরা এবং দুবেলা ভাত খাওয়ার প্রত্যাশাই এবং করতে। সেই প্রশ্ন, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সেই প্রশ্নটা এখনকার যদি আবার কেউ ছেলে জন্মেছে বা তার বাবাও একই বলছে, আচ্ছা এই যে সরকারটা বদলাবে, আমরা দুবেলা ভাত খেতে পাবো তো, এই একই কোশ্চেন চলে আসছে। একদম, হুম, একদম। হুম, হুম, আর আমি একেবারে সম্পূর্ণ একমত যে আলটিমেটলি ওই রাজনৈতিক নগ্নতা যেটা, যে বা রাজনৈতিক কারচুপি করে স্বার্থসিদ্ধি করা, এটা একদম পরিষ্কার করে দেখিয়েছেন। আর আমার সত্যি শতদলের লেখার ওইটার একটা বিরাট মর্ম লাগে আমার, যে প্রত্যেকটা খুব নরম করে লেখাটা, না কিন্তু খুব নরম লেখা, কিন্তু অত্যন্ত বাস্তব, এবং একদম ভেতরে কিন্তু একটা রোষ রয়েছে। হুম, 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 যে রোষটা হচ্ছে যে এত বঞ্চনার মধ্যে মানুষকে বেঁচে থাকতে হচ্ছে, এই রোষটা উনি কিন্তু বারবার করে, মানে রাইট। খনন দিয়েতেও সেরকম একটা অদ্ভুত আচ্ছা। রোষ, এবং একটু ফোকাস করেন বেশি ওই যে যে যা জানেন উনি, যেটা হচ্ছে হুম, 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 সাঁওতাল এরিয়া, সেটার উপরেই বেশি ফোকাস ওনার সব সময়। কিন্তু চমৎকার লেখা লাগে আমার, একটু কষ্ট করে পড়তে হবে, কিন্তু আধুনিক মানে এখনকার দিনের ভালো লেখার মধ্যে আমি বলবো যে এগুলো হচ্ছে ভালো। আর কেউ, আর কারো আহ, কিছু? আমি আমি দু একটা বলো। কথা বলতে চাই। হ্যাঁ, বলো। প্রথম কথা হচ্ছে, তখন যেটা আমি আমার এতে বেরিয়েছিল, সেটা গীতার একটা অ্যাকশনের রেসপেক্টে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, বলো। তো যদিও সেটা একদম একরকম, মানে ওইখানে পুরো অন্যরকম মানে হয়ে যাচ্ছিল, ঠিক আছে, তুমি হুম, শুধরে দেওয়ার জন্য ধন্যবাদ। আর দ্বিতীয় কথা, আমি বইটা পড়িনি, কিন্তু আমি অদিতিদির হুম, শুনেছি। অদিতি, হ্যাঁ, হুম, আহ, হুম, আমার তো বেশ ভালো লেগেছে বলাটাও, যেমন তেমন কয়েকটা কথা অবশ্যই হ্যাঁ বুঝতে পারছি না, কিন্তু সেইগুলোকে রিলেট করে নিয়ে কিন্তু বক্তব্যটা কিন্তু খুব ক্লিয়ার। সেইগুলোকে যদি আমি বাদ দিই, ধরো আমি ঝলস, বারবার ঝলস দিন এই কথাটা বলছেন, এ- অনেক অনেকবার ইউজ আছে এই ঝলস ওয়ার্ডটা। তা
আমি ধরে নিই ওটা ব্রাইট সানি ডে, খুব গরম দিন একটা, আমি হয়তো ভুল ভাবছি, ওটা ঠিক নয়, কিন্তু এরম ভাবে ধরে নিয়ে ওরা কৃষ্ণচূড়া গাছটা লাল কৃষ্ণচূড়া গাছ এরম কিছু একটা কথাটা, লাল কথাটা অন্য একটা কিছু বলছেন উনি। তো এইগুলো আমি যদি ধরেও নিই, আমি বলছি তো আমাদের যে অসুবিধাটুকু হচ্ছে এই ধরে নেওয়াটা তো কিছু কিছু ভুলভ্রান্তি থাকবে। কিন্তু আসল বক্তব্য যেটা আম, এই কিছুক্ষণ আগে অতীশদা বললেন যে ভারতে কেন আমি জানি না, সারা পৃথিবী জুড়ে হয়তো তাই, প্রান্তিক লোকগুলোকে নিয়ে যা খেলা চলে, হ্যাঁ, সেইটা তো অতীতেও ছিল, মানে অতীতে মানে কত অতীতে যাবো আমি জানি না, সেটা ছেড়ে দাও। এই ভারতবর্ষ থেকে যদি স্বাধীনতার সময় থেকে ধরি, অতীতেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। তাদের কথা কেউ ভাবে না, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যতটুকু দরকার ততটুকু করে তার 10 গুণ কি 12 গুণ ওদের থেকে শোষণ করে নেয়। সেই ব্যাপারটা তো পুরোপুরি মানে এই গল্পটার মধ্যে ভালো রকম আছে। তো আমি বলছি হ্যাঁ, আমার অসুবিধা হয়েছে, অসুবিধা হয়নি তা নয়, কিন্তু অসুবিধাগুলোকে যদি আমি অন্য কিছু ওয়ার্ড দিয়ে কল্পনা করে নিই, তাহলে কিন্তু নির্যাসটুকু পাওয়া যায় ভালো রকম গল্পটা থেকে। বাহ, ভালো বলেছ। হ্যাঁ, আমি অডিওটা শুনিনি, আমি পড়েছি শুধু। আহ, উম, না, হ্যাঁ, ডেফিনেটলি এটা নিয়ে অনেক আজকে আসলে আমাদের, আমি জানি না রনিতা কিছু বলবে কিনা। করতে পারি। হ্যাঁ, বলো। আচ্ছা, সেটা হচ্ছে যে আমিও প্রথম দিকে পড়তে গিয়ে একটু খটোমটো লাগছিল, হুম, আলটিমেটলি আমি শুনেছি গল্পটা। আমার ভাষাটা খুব অপরিচিত নয় বলে আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। বাহ। তার একটা কারণ হচ্ছে আমার জন্ম বর্ধমান জেলায়, এবং দুর্গাপুরে, সেখান থেকে সাঁওতাল পরগনা খুবই কাছে। এবং এই যে যেই জিনিসটা এখানে বর্ণনা করা আছে, সেই সমাজটা আমাকে খুব অপরিচিত তা নয়। কারণ আমাদের বাড়িতে যারা কাজ করতো তারা হুম, সাঁওতাল পরগনার লোকজনেরই আসতো আসতো। ওই 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 এটাকে আমার চেনা। আচ্ছা। এবং হুম, আহ যেটা আমার, যে প্রথম কথাটা তুমি প্রথম থেকে তুমি জিজ্ঞেস করলে সন্দীপদা, যে শাল গাছটা, শাল গাছটা আমার যেটা আরো একটা জিনিস মনে হয়েছে, সবাই তোমরা দারুণ অসাধারণ একটা মানে কনভারসেশন শুনলাম। আর একটা যেটা আমার মনে হলো, এটা পড়তে মানে শুনতে শুনতে মনে হচ্ছিল, শাল গাছ ওই তোমরা যেটা বললে একেবারেই সত্য। ভারতবর্ষের মানে মনের ভিতর দিয়ে উঠে আসা একটা, যে আমাদের যে ওতপ্রোত ভাবে আমাদের সামাজিক ইয়ের মধ্যে তার বুনটে বাঁধা আরো। এবং সেই কারণেই সেটা এতটা আমার মনে হচ্ছে না, ভূমিপুত্র যাকে বলে, শরৎ তো তাই, ভূমিপুত্র, এবং শাল গাছটাও তাই। মানে ভূমির থেকে তুলে মানে সেই সেই মানে ওটার মধ্যে শাল গাছের সঙ্গে এর সঙ্গেও একটা, শরতের মধ্যে একটা মিল আছে আমার হুম, মনে সেই হয়েছে যে আচ্ছা, প্রতীকী কাইন্ড অফ ওই নাকি? দিকে mean like a metaphor আর কি, মেটাফোর, metaphor হ্যাঁ। to the, আমার মনে হয়েছে। হ্যাঁ হতে এবং পারে। হ্যাঁ, তো অতীশ, সেইটা, হ্যাঁ, সরি, বলো। না না, ওটাই আর কি আমার হ্যাঁ, তো। না। তোমরা এত সুন্দর ভাবে আলোচনাটা, অসাধারণ আলোচনা হলো, গল্পটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমার মধ্যে আমার ওটা পরিচিত আমার, রাইট, রাইট, রাইট। সেটার মধ্যে একটা। এবং তার তো বঞ্চনা মানে, যেটা গল্পটার মধ্যে একটা অদ্ভুত আন্তর্জাতিকতা আছে, খুব লোকাল গল্প, খুব একটা ইয়ে। কিন্তু ওই বঞ্চনার কথা যখন তোমরা সবাই যেটা বললে, সেটা তো কোনো দেশের মধ্যে বাঁধা সব নয়, জায়গায়। সারা পৃথিবীতেই এই বঞ্চনার গল্প। আজ নয়, হয়তো জবের থেকে মানুষের মানে আহ, তোমার বলতে পারো এগ্রিকালচারাল রেভলিউশন, যেটা ইউভাল নোয়ার হারারি খুব সুন্দর একটা কথাই বলেছেন তার বইতে, এগ্রিকালচারাল রেভলিউশন, বিপ্লব যখন, তখন থেকে মানে শুরু হয়েছে, যখন ফিউডালি মানে সেই সময় থেকে যখন জমি নিয়ে মানুষের মারামারি শুরু হয়েছে, কে বড় হবে, তখন থেকেই হয়তো, তারও অনেক আগে থেকেই হয়তো সেই টানাপোড়েন চলছে। আরো অনেক আগে থেকে যখন মানুষ খাদ্য নিয়ে লড়াই করতে আরম্ভ করছে, হয়তো তখন থেকেই। হুম, Right. হুম, হুম, হুম। And এটা প্রসঙ্গে মনে পড়ে গেল, পিগব্যাকিং অন দ্যাট, অতীশ তুমি তখন যখন বললে যে এই যে বিভিন্ন রেয়ার আর্থ মিনারেলস বা এর জন্য
ইয়ে করে আজকে কি হচ্ছে, রাইট? আজকে যে রাইট নাও থিংস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, কিছু জিনিসের জন্যই হয়তো এইসব যুদ্ধ হচ্ছে বা কিছু হুম হচ্ছে। হুম 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 এক্সপ্লয়টেশন তো সব সময়ই না, whether it's 1793 or now. রাইট। এইবারে অতীশ কথা কিছুটা বলবে, প্রসঙ্গ, বলো। কথা প্রসঙ্গে আসলে এই রনিতার কথায় মনে পড়লো, আমি শাল গাছ প্রসঙ্গ ব্যাপারটা বলতে ভুলে গেলাম। এই গল্পটা তুমি যদি দেখো, গল্পটা কিন্তু মঞ্জরি খিদে খিদে লাগছে, মঞ্জরি কেন আসছে না, এই মধ্যেই কিন্তু পুরো গল্পটা শেষ হয়ে গেল। শুরু থেকে মঞ্জরি এখনো আসেনি, কিন্তু মানে ওর খিদে লাগছে, কেন খিদে লাগছে, আচ্ছা এত তো বেলা হয়নি, আবার একটু স্মৃতিচারণ করছে, আবার একটু পরে বলছে না এত এখনো সত্যি তো, কেন কোথায়, এরকম ভাবে চলছে কিন্তু গল্পটা, শুধু স্মৃতিচারণ। তো আমি জানি না, হঠাৎ করে মনে হচ্ছে শাল গাছ যদি যদি তুমি দেখো, শাল গাছ কিন্তু তার একটা ঋজুতা আছে, মানে অসম্ভব লম্বা এবং সোজা, এবং শাল গাছ বহু বহু দিন বাঁচে। বাচ্চে। হুম। তো সে হয়তো শাল গাছগুলো হয়তো সাঁওতালদের, সাঁওতালরা তো আজকে নয়, সাঁওতালটা মানে সত্যিকারের ভারতীয় নেটিভ, হ্যাঁ, তো তাদের ইতিহাস জানে, তাদের সংস্কৃতি সংস্কার জানে, তাদের আরো ভালোভাবে বোঝে, তাদের মধ্যে ঋজুতাটাকে তারা ধরতে পারে, এবং তাদের যে আন্দোলন আলটিমেটলি হচ্ছে, সেই আন্দোলনের যে পরিপ্রেক্ষিত তারাও হয়তো পাচ্ছে শাল গাছের ঋজুতার থেকে ইন্সপায়ার্ড হয়ে। ঋজুতা মানে রি 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 জয় রস্যু, যেটা হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ, সেইটা কথা বলছে কিন্তু এই ধরনের মেটাফোরও থাকতে পারে। আসলে গল্পের লেখক যখন লেখেন তার তো একটা চিন্তা ভাবনা থেকে লেখেন, তো সেটা আমার মনে হলো বলি যে এটা হতে পারে একটা কারণ, শাল গাছটার মানে কেন শাল গাছ। এবং শাল গাছ তুমি শাল পাতার থালায় আমরা খাই না, শাল পাতার থালায়, শাল পাতা এটা সবিতাদি শাল বলছিলেন, পাতায় হ্যাঁ। হ্যাঁ, শিক্ষা সমিতাদি ধরিয়ে যেটা বললেন, এক্স্যাক্টলি শিক্ষা এক্স্যাক্টলি, ধরিয়ে মানে খাওয়া হয়, মানে হ্যাঁ 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 বিড়ি খাওয়া হয়, ওর বলা হ্যাঁ হয় আর কি, কত হ্যাঁ, মানে ওটা তো ওদের ওদের পুরো মাল্টিপল জীবন চক্রটাই ওই শাল পাতার সঙ্গে জড়িত, হ্যাঁ, জড়িয়ে আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটাই। আর তো মানে আমাদের বল। সবাই এক এক রকম ভাবে দেখেছি, রাইট, বইটাকে। তো কেউ কেউ দেখেছি মেটাফর, কেউ কেউ দেখেছি সিম্বলিজম, কেউ কেউ দেখেছি রিয়েল লাইফ অ্যালাইনমেন্ট, রাইট? তো হ্যাঁ, অনেক কিছুই কারণেই রাইট। হয়তো ওই শাল গাছটা আর উনি আর ওভাবে রন রেখেছে। তবু তবু আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে লেখক কেন মাঝখানে কিংবা এই শব্দটা বলে, এই শব্দটা বসালেন, মানে গল্পটার নাম শাল গাছ দিতে পারতেন, বা একটি অতি লৌকিক কাহিনী দিতে অলৌকিক, পারতেন, হ্যাঁ। কিন্তু মাঝখানে কিংবাটা কেন আনলেন, কি কি জন্য ওটা বসালেন, সেটা আমার কাছে এখনো পুরো, আমি তাও ভাবছি আর কি, যে আচ্ছা। কিংবাটা কেন বসালেন। এবং আমার কাছে একটা মানে যখন ওই যে বলছে না যে ভারত দেশটা কি স্বাধীন হয়েছে, মানে তখন মানে ওই কথাটা যখন বুঝছি, তখন আমার নিজের মধ্যে একটা হু হু করে উঠছে, আমি কোথায় বিলং করি, মানে এই যে একটা বিলঙ্গিং এর একটা যে ইয়ে না, আমার নিজের মনেই প্রশ্ন উঠছে, আমি কি ভারতবর্ষে জন্মেছি, আমি কি ভারত, আমি কোন দেশে, আমিও তো না, যে মানে মনে হচ্ছে যেন আমি, যেন গল্পটা আমারই কথা বলছে, যেন এত একটা মানে বেদনাতুর ওই ওই শব্দ, ওই লাইনটার মধ্যে একটা বেদনার ভাব আছে। মানে কিরকম কি কি মানে ওই জায়গাটা আমাকে বড্ড নাড়িয়েছে কথাটা। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমার যেটা মনে হয়েছে, কথা প্রসঙ্গেই মনে পড়ে, সেটা হচ্ছে যে এর সঙ্গে মনে হচ্ছিল ওই যে ভারতীয়, আমরা প্রশ্ন ভাবছি ভারতীয়টা মানে ওরা ভাবছে ভালো, ওইরাই তো আসল ভারতীয়, আর আজকে আমরা এখানে বসে আছি, ইমিগ্রেশন নিয়ে এত সমস্যা, আরে বাবা উই আর অল ইমিগ্রেন্টস, যারা আসল নেটিভ ছিল তারাই তো মানে এখন মানে কোন কোন ঠাসা হয়ে রাইট। গেছে, এই যে সমস্যাটা আর কি, ঠিক। এই সমস্যাটাও আমার কাছে মনে হলো একই জিনিস, আমরা যারা আজকে ভারতীয় বলে এত দাবি করছি, হ্যান করছি ত্যান করছি, মানে আর্য বলুন বা যাই বলুন, যে এসছে টেসছে, তাদের অনেক আগে এরা এসেছিল, কিন্তু তারা আজকে কোন ঠাসা, মানে পৃথিবীর হ্যাঁ, চরিত্রটা একই আর কি সব জায়গায়। ঠিক ঠিক। পৃথিবী মানে জোড়া, হয়তো শুধু দেখবে গিয়ে, ভারতে নয়। তারা হয়তো দেখবে গিয়ে তারাই আসল, যেটা আমাদের ভারতের যে মেইন যে ডিএনএ অ্যানালিসিস করেছে গত বছরটা 2025-এর গোড়ায় বা 24-এর গোড়ায় যে পেপারটা বেরিয়েছে, সায়েন্স পত্রিকায় বেরিয়েছিল পেপারটা, যে 3 ধরনের ডিএনএ পাওয়া যায় আমাদের ভারতীয় উপমহাদেশে, আমাদের অ্যানসেস্ট্রি যেটা,
তার তিনটে ভাগ আছে। আমাদের প্রত্যেকের মধ্যে মানে বেশিরভাগ ভারতীয়র মধ্যেই 3 রকমের স্ট্রেইন। একটা হচ্ছে যে 1/3 ইজ পার্সিয়ান, the the other 1/3 is comes from the steppe is যেটা ইউক্রেন ওই যে রাশিয়ার ওই অঞ্চল, এবং তৃতীয় যে মেলটা স্ট্রেনটা হচ্ছে সাউথ এশিয়ান হান্টার গ্যাদারার। এরাই হচ্ছে মানে বেশিরভাগ লোকে সাউথ এশিয়ান হান্টার গ্যাদারার, যেটা এদেরই মধ্যে বাঙালিদের মধ্যেও সেই ডিএনএ ইয়েটা প্রবল। মানে তারপরে তো অন্য জায়গা থেকে এসছে আমাদের সংকর জাতি আমরা বাঙালিরা। কিন্তু আমার এটা মানে নিজেকেই প্রশ্ন করতে হয়েছিল। আমি মানে এইসব লেখাগুলো মানে অনেক সময় নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় যে আমি কি, আমার পরিচয়টা কি। আমাদের এটা ঠিক। যেন মোজাইকের মতো আমাদের পরিচয়টা। তুমি রানিতা, আচ্ছা তুমি সন্দীপ, হ্যাঁ আমি বলো ভুলে যাওয়ার আগে একটা কথা বলি। বলো Sure. আমি কিন্তু পাঠ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এবং একটা কঠিন ভাষাটাকে মানে একদম। যে পাঠ, ওই পাঠটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে। মানে অদিতিকে ফিডব্যাকটা দিতে হ্যাঁ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা একটু দিয়ে হ্যাঁ দিও। আমার কিন্তু হ্যাঁ খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ পাঠটা। আমি বুঝতে পারি মিস না করে পারিস গেল। না পরের প্রশ্ন, হ্যাঁ কিন্তু ঠিক ঠিক I ঠিক want কিন্তু to clarify ওভারঅল that as well. হ্যাঁ, ওভারঅল মানে সেন্টেন্স গুলোকে বলা, টোনটা আনা, আই রিয়েলি লাইক দ্যাট। আচ্ছা ঠিক আছে, ওটা হ্যাঁ, অবশ্যই বাই বলা নো হবে। মিনস ইটস এগেনস্ট অদিতিস বাট কিন্তু আমি বুঝতে পারিনি সত্যি কথা, হ্যাঁ কিন্তু হ্যাঁ। না she অদিতির, brought the authenticity in the হ্যাঁ না speech. অদিতির এই আগেও আমরা দেখেছি, ও আগেও যেটা পড়েছে খুব নিউট্রাল থেকে ও পড়তে পারে। ঠিক আছে, হ্যাঁ যেটা হ্যাঁ দরকার একটা বই পড়া আর বই হ্যাঁ শোনা যদি আমরা ইকুয়ালি রাখতে পারি, সেটা হ্যাঁ অদিতিকে দিয়ে হয়, সেটা খুব ভালো হুম পড়ে, যদিও আমি শুনিনি এটা। হ্যাঁ, আমরা আরেকটা কথা শেষের বলে দিকে দিই চলে একটুখানি, হ্যাঁ বলো। একটুখানি সন্দীপ বলে দিই। সেটা হচ্ছে যে ভবিষ্যতে আমাদের কেউ যদি পাঠ নিজেরা করি, ওইটা একটু খেয়াল রাখতে হবে যে সাইজটা less than 100 MB হতেই হবে, হ্যাঁ আদারওয়াইজ আপলোড করা যাবে না। সেটার রাইট জন্য রাইট, ওটা একটা অসুবিধা হয়েছে, রাইট। হ্যাঁ, ওইটা কিভাবে করা যায়, সম্ভবত জিপ ফাইল করে নাকি, আমি জানি না, তুমি আইটির লোক বলতে পারবে, কিন্তু সেটা আমরা পরে হ্যাঁ আলোচনা পরে করে চিন্তা নেবো। করে নিতে হবে। আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা